চীন এবং রাশিয়া তারা কেন সরাসরি এসে এখানে অংশগ্রহণ করছে না, কেন তারা ইরানের পক্ষে সরাসরি দাঁড়াচ্ছে না বা যুদ্ধ করছে না। ইরান যুদ্ধ এই দিক দিয়ে কিন্তু রাশিয়ার জন্য একটা বড় লাভ যে সে তার তেল বিক্রি করতে পারছে। প্রযুক্তি দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে নজরদারির মাধ্যমে সেই সব তথ্য পাঠিয়ে সহযোগ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের হুঙ্কার দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে ইরানকে তিনি সম্পূর্ণ ধ্বংস করে দিবেন, এমন একটা হুঙ্কার দিয়েছেন। আর এর জবাবে ইরানি কর্তৃপক্ষ বলছে তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এমন একটা পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক বিমান, বোমারু বিমান এবং স্টিলথ বিমান, যেই বিমান সেগুলো ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আজকেও একটা ভিডিও যেটি দেখলাম সবশেষ রিলিজ হয়েছে, একটা স্কুলের পাশে একটা ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণে স্কুলের বিল্ডিং ভেঙে পড়ছে এবং এর মধ্যেই বাচ্চারা দৌড়ে স্কুল থেকে চলে যাচ্ছে। সেখানে আরও একটা শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অনেকেই আহত হয়েছেন। এরকম পরিস্থিতি এবং পুরো ইরান জুড়ে একটা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বাহিনী। এদিকে ট্রাম্পের এই হুমকির পর নতুন করে মার্কিন স্থাপনা খুঁজছে ইরান, যেখানে তারা হামলা চালাতে পারে। যদিও আজকে দেখা যাচ্ছে যে একটা বিষয় যে ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে তারা এতদিন মিসাইল হামলা চালিয়েছে, যদি তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা না হয় তাহলে তারা নতুন করে আর সেখানে হামলা চালাবে না। এই ধরনের একটা ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান, প্রেসিডেন্ট। তো এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ চলছে। কিন্তু একটা প্রশ্ন এখন বারবার আসছে বিভিন্ন মহল থেকে, যে বিশ্লেষকরা তুলছেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে ইসরায়েলকে নিয়ে একটা আগ্রাসন চালাচ্ছে ইরানের উপরে, সেখানে ইরানের যারা মিত্র বা বন্ধু, মোটামুটি বন্ধু দেশ যাদের সাথে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার আছে, বাণিজ্যিক পার্টনার যারা আছে, বিশেষ করে চীন এবং রাশিয়া, তারা কেন সরাসরি এসে এখানে অংশগ্রহণ করছে না, কেন তারা ইরানের পক্ষে সরাসরি দাঁড়াচ্ছে না বা যুদ্ধ করছে না, এবং ভারতের অবস্থান কি, সেই প্রশ্নগুলো কিন্তু এখন বারবার আসছে। এখন এই বিষয়টাই আমরা আজকে বিশ্লেষণ করব যে আসলে কেন ইরান বা রাশিয়া সরাসরি চীনের পক্ষে, মানে ইরানের পক্ষে চীন এবং রাশিয়া কেন দাঁড়াতে পারছে না, ভারতের অবস্থান কি, সেই বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা যদি প্রথমে রাশিয়ার কথা চিন্তা করি, রাশিয়া ইরানের সাথে কিন্তু একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তাদের সাথে বড় ধরনের একটা সমঝোতা রয়েছে। সেখানে একটা করিডোর তৈরি করা হচ্ছে, যেই করিডোর হচ্ছে একটা বড় করিডোর, এবং বাণিজ্যিক সম্পর্ক এবং বিভিন্ন ধরনের সম্পর্কের দিক থেকে কিন্তু ইরান রাশিয়ার সম্পর্কটা অনেক উচ্চ লেভেলের, এবং ইরানি প্রতিরক্ষা কিছু ব্যবস্থাও কিন্তু রাশিয়া গ্রহণ করেছে। এবং ইরানের যে ড্রোন, সেই ড্রোন কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং সেটির আপগ্রেড করে কিন্তু ইউক্রেন যুদ্ধে ভালো সাফল্য পেয়েছে রাশিয়া। এর বাইরে রাশিয়ার সাথে যে ইরানের যে সম্পর্ক, সেটিও কিন্তু অনেক শক্তিশালী। যদিও এটি একেবারে ইরানকে সবসময় রাশিয়ার মানুষজন যে একেবারে হোল হার্টেডলি সাপোর্ট করে, বিষয়টা এরকম না, কিন্তু বাণিজ্যিক সহ অন্যান্য সম্পর্ক রয়েছে। তো এরকম একটা সম্পর্ক যখন রয়েছে, তখন ইরান যখন এভাবে ঢুকছে, তখন রাশিয়া কেন সরাসরি আসছে না, অংশগ্রহণ করছে না, সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই আসে। এই প্রশ্নটা দুটো কারণ আছে। রাশিয়া দুটো কারণে সরাসরি ইরান যুদ্ধে যেতে পারবে না। এখানে রাশিয়ার স্বার্থটাই আসলে রাশিয়া দেখবে। প্রথমত ইউক্রেন যুদ্ধ যেটি রয়েছে, সেই যুদ্ধের এখানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যুদ্ধটা রয়েছে, তখন কিন্তু মিডিয়ার দৃষ্টি বলেন বা সাধারণের দৃষ্টি বলেন, বিশ্বের অন্যান্য যে অংশের যে দৃষ্টি, সেটি কিন্তু ইউক্রেন থেকে সরে ইরান আর আমেরিকা ইসরায়েল যুদ্ধের মধ্যে চলে গেছে। ফলে এখানে একটা বাড়তি সুবিধা রাশিয়া পাচ্ছে। একই সাথে ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু আমেরিকা এখন পরিপূর্ণভাবে নজর দিতে পারছে না এবং ইউক্রেনকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারছে না। যেটার কারণ, এর মূল কারণ হচ্ছে যে ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে, মধ্যপ্রাচ্যের সাথে জড়িয়ে গেছে, তখন ইউক্রেনে কিন্তু সেই সাপোর্টটা আর দিতে পারছে না। এই সুযোগটা কিন্তু রাশিয়া নিতে পারছে এবং ইউক্রেনের উপর এক ধরনের চাপ প্রয়োগ করতে পারছে। এইটা একটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো রাশিয়ার উপরে আমেরিকার যেই পশ্চিমা দেশগুলোর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা নিয়ে একটা আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। সেই আলোচনাটাকেও রাশিয়া পেছনের দিকে নিতে চায় না, কারণ রাশিয়া চায় ইউক্রেন যুদ্ধের একটা অবসান হোক। আরেকটা স্বার্থ রাশিয়ার আছে, ইরান আর ইসরায়েল রাশিয়ার আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের পর কিন্তু রাশিয়ার তেলের চাহিদা বেড়ে গেছে।
যেই তেল বিক্রি করার জন্য রাশিয়া এত রকমের চেষ্টা তদবির করতে হচ্ছে পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে, সেই তেল এখন রাশিয়া অনায়াসে বিক্রি করতে পারছে। এবং ভারতকে তো রাশিয়া থেকে তেল আনার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ছাড় দিয়েছে। তার মানে এখন এই তেল বিক্রি করে রাশিয়া কিন্তু তার অর্থনীতিটা চাঙ্গা করতে পারবে। অর্থাৎ ইরান যুদ্ধ এই দিক দিয়ে কিন্তু রাশিয়ার জন্য একটা বড় লাভ, যে সে তার তেল বিক্রি করতে পারছে। এই যে কারণগুলো, সেই কারণগুলোতে কিন্তু রাশিয়া হয়তো ডিপ্লোম্যাটিকভাবে হোক বা আন্তর্জাতিক ফোরামে হোক কিংবা কোনো গোয়েন্দা তথ্য দিয়ে হোক, স্যাটেলাইট তথ্য দিয়ে হোক, সেগুলো দিয়ে ইরানকে হয়তো সহযোগিতা করতে পারছে। কিন্তু এইসব কারণে কিন্তু রাশিয়ার সরাসরি ইরানের পক্ষে যাওয়ার সুযোগ নেই। এবার আসা যাক চীনের প্রসঙ্গ। চীন কেন সরাসরি ইরানে যাচ্ছে না? চীন কিন্তু পৃথিবীর সব জায়গাতেই তাদের সবচেয়ে আগে যেটি দেখে সেটি হচ্ছে বাণিজ্যিক স্বার্থ। ইরানের যে অপরিশোধিত তেল, এর 87.2% যায় হচ্ছে চীনে। আপনি বোঝেন যে ইরানের পুরো তেল রপ্তানির অপরিশোধিত তেলের 87% যায় চীনে, এবং চীনের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্কটা অনেক স্ট্রং। $34 বিলিয়ন তেলের বাইরে আরও $34 বিলিয়ন তাদের বাণিজ্য রয়েছে। এখন এই যে বাণিজ্য, এই তেলের বাণিজ্য, এই সরবরাহটা বিঘ্নিত হোক কোনোভাবে, এটা চীন চায় না। কিন্তু চীন আবার আমেরিকাকেও ওই মুহূর্তে নাড়াতে চায় না, কারণ যদি চীন এখানে সরাসরি জড়িয়ে যায় তাহলে তাইওয়ানকে দিয়ে চীনকে আবার কিছুটা অস্থির করার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে চীনের যেহেতু পলিসি হচ্ছে বিজনেস, মধ্যপ্রাচ্যের যে পুরো বাজার, এখন যদি চীনের ইরানের পক্ষ হয়ে যদি চীন কোনো সরাসরি পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের চীনের যে বিরাট বাজার, সেই বাজারের উপরে একটা ধাক্কা পড়বে। ইউরোপে চীনের যে একটা বড় বাজার, সেটার উপর ধাক্কা পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের উপরে ধাক্কা পড়বে। এই বাণিজ্যটা চীন কোনোভাবেই নষ্ট করতে চায় না। আবার চীন একই সাথে ইরানকে কোনোভাবেই, ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক এবং এই অঞ্চলে যে পারমাণবিক শক্তির যে ভারসাম্য, সেই ভারসাম্য কোনোভাবেই নষ্ট হোক, চীন কিন্তু এটা কোনোভাবেই চায় না। ফলে চীন হয়তো তাকে বিভিন্ন ওই রাশিয়ার মতোই বিভিন্নভাবে পরোক্ষভাবে সহযোগিতা করছে, হয়তো গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে বা অন্য কোনোভাবে হয়তো সহযোগিতা করছে, কিন্তু সরাসরি আসতে পারছে না। অনেকেই বলেন, অনেক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, চীন সরাসরি ইরানের সাথে যুদ্ধ না করলেও ইরানকে তার সমস্ত ধরনের প্রযুক্তি দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে নজরদারির মাধ্যমে সেই সব তথ্য পাঠিয়ে সহযোগিতা করছে। যদিও ইরানে কিন্তু এখন এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছু নেই। এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়েছে এবং সেখানে আমেরিকা, ইসরায়েল অনায়াসেই বোম্বিং করছে, একের পর এক এলাকা ধ্বংস করছে, সেটি কিন্তু চলছে। ফলে চীন কিন্তু তার এই বাণিজ্যিক স্বার্থ এবং এই যেই ক্ষমতার যে ভারসাম্য এই অঞ্চলে, এবং ইরান যাতে আবার পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যেতে না পারে, সেই জায়গায়ও কিন্তু তার কিছুটা অ্যালার্জি আছে। এই কারণে চীন সরাসরি এখানে জড়াতে চায় না। এবার আসা যাক ভারতের প্রসঙ্গ। ভারতের প্রসঙ্গটা কিন্তু একটু অন্যরকম। যখন ভারতে একটা মহড়ায় অংশ নিতে এসে ইরানের একটি জাহাজকে টর্পেডো দিয়ে আঘাত করে একেবারে ডুবিয়ে দিল, সেখানে শতাধিক ইরানি ক্রু নাবিক তারা মারা গেলেন। এটি নিয়ে ভারত কেন এটিকে ঠেকানোর ব্যবস্থা করলো না, ভারত কেন নীরব ছিল, এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আসার কথা এবং স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা এসেছে। তবে এটির পেছনেও কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে যে এই যুদ্ধটা যেটি ইরান আর ইসরায়েল আমেরিকার মধ্যে চলছে, সেই যুদ্ধটাকে অনেকেই হয়তো চাইছেন যে এটিকে একটি বিশ্বযুদ্ধের রূপ দেওয়া বা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দেওয়া, বা হয়তো মধ্যপ্রাচ্যের একটা বড় অঞ্চল জুড়ে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া, যাতে করে কিন্তু অনেক পক্ষেরই সুবিধা হবে। বিশেষ করে যারা অস্ত্র বিক্রির ব্যবসা করেন, যারা হচ্ছে ছোট দেশগুলোতে যুদ্ধ লাগিয়ে তাদের বিজনেসকে বা অস্ত্র ব্যবসাকে বা তাদের যেই সামরিক যে বিজনেস, সেগুলোকে তারা চাঙ্গা করতে চান। তারা চাচ্ছেন যে একটা যুদ্ধ আরও বড় হোক। কিন্তু এই জায়গায় অনেকেই কিন্তু এই রাস্তায় হাঁটছেন না, তারা ডিপ্লোমেসিতে হাঁটছেন। ভারতের ক্ষেত্রেও সেটি বলা হচ্ছে যে এইখানে যদি ভারত আমেরিকার সাথে নতুন করে এই যুদ্ধজাহাজ ডুবানো নিয়ে যদি কোনো কনফ্লিক্টে যায়, সেটি আবার একটা ভিন্ন রূপ পাবে। কিন্তু তারা এটি জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ওই একই সময়ে কিন্তু ইরানের আরও একটি জাহাজ তারা আশ্রয় দিয়েছেন, যেটি তাদের একটি বন্দরে ভিড়েছে এবং সেখানে নিরাপদ আশ্রয় আছে, এটিও তারা আবার জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই যুদ্ধটা একটা যেই পর্যায়ে এখন গেছে, সেই যুদ্ধটাকে আসলে বিভিন্নজন বিভিন্নভাবে এটিকে সারা বিশ্বের বিভিন্ন অংশ
এবং আঞ্চলিক ক্ষমতার যে লড়াই এবং সামরিক যে বিজনেস সেগুলোর যেই ব্যাপার সেগুলোই কিন্তু এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করছে। তবে যতটা সহজে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে এখানে রেজিম চেঞ্জ করে দিয়ে তিনি একেবারে তার পছন্দের লোকজন বসিয়ে দিয়ে এই অঞ্চলকে আবার নিয়ন্ত্রণে নেবেন, সেই জায়গায় কিন্তু এখন উল্টো ফলাফল হয়তো আসতে শুরু করেছে। এটি হয়তো ইরান হয়তো একেবারেই, আমি যেটি বারবার বলছি যে ইরান হয়তো একেবারে ধ্বংসের প্রান্তে চলে যাবে, কিন্তু উল্টো দিকের ক্ষতিটা একেবারে কম হবে এটাও ভাবার কোনো কারণ নেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।